মাজার বাউল সঙ্গীতের উপর হামলা সহ্য করা হবে না, সংস্কৃতি উপদেষ্টার হুঁশিয়ারি। উন্নয়ন সহায়তায় পাশে চাইলেন চীনকে। মাজার বা বাউল সঙ্গীত বা কাওয়ালি গানের উপরে যে কোথাও কোথাও হচ্ছে, সব জায়গায় না, কোথাও কোথাও, এইটাকে আমরা একটা জায়গায় হলেও আমরা এটাকে টলারেট করব না। গণতন্ত্রে ফিরতে নির্বাচনই হবে প্রথম সংস্কার, বলছে বিএনপি। পরাজয়ের ভয়ে সংস্কারে বাধা দিচ্ছে একটি দল, অভিযোগ জামায়াতের। গণতন্ত্র প্রতিষ্ঠা হতেই হবে নির্বাচনের মাধ্যমে, প্রথম ধাপ নির্বাচন হচ্ছে প্রথম সংস্কার। সমস্যা তৈরি করার চেষ্টা করবেন, বুঝতে হবে তারা সুষ্ঠু নির্বাচনে হলে হয়তো পরাজয়ের ভয় করছেন, অথবা বাস্তবি করে কেটে কুটে বাক্স ভর্তি করে আবার বিজয়ী হতে চান। ঢাকা মেডিকেলের মর্গে জুলাই বিপ্লবের 6 বেয়ারিশ মরদেহ। তরুণ প্রজন্মকে রুখতে পারবে না কোনো অপশক্তি, ভোলায় সার্জিস আলম। ছুটির দিনে ঢাকা বাণিজ্য মেলায় ক্রেতা দর্শনার্থীর উপচে পড়া ভিড়, বেড়েছে বেচাকেনাও, টিকিট সংগ্রহে ভোগান্তি। নিয়ন্ত্রণহীন লস অ্যাঞ্জেলেসের দাবানল, 36,000 একর এলাকা পুড়ে ছাই, দুর্গতদের পাশে হলিউড তারকারা। Oh, that's skied up. Fielder underneath. Yasser Ali does the rest and kisses the ball. এবং বিপিএলে টানা ষষ্ঠ হার ঢাকা ক্যাপিটালসে। সিলেটের 3 উইকেটে জয়, খুলনা টাইগার্সকে 28 রানে হারালো দুর্বার রাজশাহী। সংবাদ রাতে দেখছিলেন AKSTM টিভার সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি শারমিন নাসি। এবারে বিস্তারিত। মাজার বা বাউল সঙ্গীত, কাওয়ালি গানের উপর হামলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। বলেন, এইসব ঘটনার সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না। শুক্রবার সকালে গুলশান সোসাইটি লেক পার্কে চীন দূতাবাস আয়োজিত অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে। বাংলাদেশ চীন কূটনৈতিক সম্পর্কের 50 বছর পূর্তি উদযাপনে গুলশান সোসাইটি লেক পার্কে এই আয়োজন চীন দূতাবাসের। অনুষ্ঠানে চীনের সংস্কৃতির নানা ধরনের প্রদর্শনী করা হয়। এতে অংশ নেন অন্তর্বর্তী সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেন, অর্থনৈতিক উন্নয়নে বাংলাদেশের পাশে থাকবে চীন। This year is a very special 50 years anniversary and a year of people-to-people culture. So we are proud. Now we are embraced together with Bangladesh people for the new Bangladesh. অনুষ্ঠান শেষে গুলশান সোসাইটি লেক পার্কের প্রদর্শনী ঘুরে দেখেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী। মাজার বা কাওয়ালি গানের উপর হামলার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এ ধরনের কোনো ঘটনা সহ্য করা হবে না। মাজারে হামলা হলে দায়ীদের ছাড় দেবে না সরকার। মাজার বা বাউল সঙ্গীত বা কাওয়ালি গানের উপরে যে কোথাও কোথাও হচ্ছে, সব জায়গায় না, কোথাও কোথাও, এইটাকে আমরা একটা জায়গায় হলেও আমরা এটাকে টলারেট করব না। আমাদের অবস্থানটা খুব পরিষ্কার যে জিরো টলারেন্স অ্যাবাউট দিস। এদিকে কক্সবাজারে বইমেলা উদ্বোধনে গিয়ে সীমান্তে বিজিবির সঙ্গে জনগণের এগিয়ে আসাকে এদেশের সংস্কৃতি বলে উল্লেখ করেন মোস্তফা সরোয়ার ফারুকী। একটা সীমান্তে আমাদের বর্ডার গার্ডের ভাইরা দাঁড়ানো আছে, তার পিছনে হাজার হাজার বাংলাদেশের মানুষ। আপনি কিন্তু বলতে পারবেন না এদের মধ্যে বিএনপিকে, জামাতকে, হিন্দুকে, মুসলমানকে। You see, they are all together, and that is the taste of our culture. শুক্রবার কক্সবাজারের বাহারছড়া বীর মুক্তিযোদ্ধা মাঠে জাতীয় গ্রন্থ কেন্দ্র আয়োজিত বইমেলার উদ্বোধন করেন তিনি। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক ঐক্য। তরুণ মেধাবীদের সুযোগ সৃষ্টি করতে ক্রীড়াঙ্গন নিয়ে নতুনভাবে কাজ করবে বিএনপি, এমনটি জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এদিকে দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গণতন্ত্রে ফিরতে নির্বাচনই প্রথম সংস্কার। আর বিএনপি জামায়াতের মধ্যে কোনো দূরত্ব তৈরি হয়নি বলে জানান আরেক নেতা নজরুল ইসলাম খান। বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে। শুক্রবার সকালে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সমমনা জোটের সাথে বিএনপির লিয়াজু কমিটির বৈঠক হয়। বৈঠক শেষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কথা বলেন গণমাধ্যমের সঙ্গে। বলেন, বিএনপির সঙ্গে জামায়াতের কোনো দূরত্ব তৈরি হয়নি। এমন কোনো দূরত্বর কিছু নাই। তারাও গণতন্ত্র চায়, তারাও নির্বাচন চায়, তারাও মানুষের অধিকারের কথা বলে, আমরাও বলি। কিন্তু যদি কেউ কখনো বলে আর কি যে শুধু তারা দেশপ্রেমিক, তাহলে তো আমাদের কষ্ট লাগবেই। আমরা তো বলবো আর কি যে ভাই কথাটা ঠিক না, আমরা সবাই দেশপ্রেমিক।
দুপুরে 15 বছর যুক্তরাষ্ট্রে থাকা বিএনপির নেতৃবৃন্দের সাথে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। বলেন, খালেদা জিয়ার বিদেশে যাত্রাকে কেন্দ্র করে কেউ যদি -2 ফর্মুলার কথা চিন্তা করে তাদের সেই স্বপ্ন কখনোই পূরণ হবে না। এ সময় তিনি আরো বলেন, গণতন্ত্র ফেরাতে নির্বাচনই হবে প্রথম সংস্কার। বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজকে যেখানে দাঁড়িয়েছে, সবচেয়ে জনপ্রিয় দল, সবচেয়ে জনপ্রিয় নেত্রী, সবচেয়ে জনপ্রিয় নেতা তারেক রহমান আজকে বাংলাদেশে। বাংলাদেশ তাদের অপেক্ষায় আছে, থাকবে। এখানে -2 কথা যারা বলে, এগুলো তাদের, অনেকে বলে না উইশফুল থিঙ্কিং, ইংরেজিতে বলে না, আশা আর কি। ওই আশা জীবনে পূরণ হবে না। এদিন বিকেলে রাজধানীর মিরপুরে জিয়া আন্তঃথানা ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব বলেন, ফ্যাসিস্ট সরকারের সময় ক্রীড়া অঙ্গন দলীয়করণের কারণে বঞ্চিত হয়েছে দেশের মেধাবী তরুণরা। তিনি আরো বলেন, দেশের নতুন যাত্রায় প্রয়োজন অরাজনৈতিক ঐক্য। আমাদের সঙ্গে, আমাদের দলের সঙ্গে, আমাদের রাজনীতির সঙ্গে যে নির্মল বিনোদন, ক্রীড়া, সাংস্কৃতিক জগৎ, ক্রীড়াঙ্গন, এটার কিন্তু একটা ওতপ্রোত সম্পর্ক আছে। কালচারাল যে ডেভেলপমেন্ট, সেটা আমাদেরকে করতে হবে। তরুণরা যারা বিপথে না যায়, তারা যেন মাদক অন্যান্য যে অপরাধ জগতের সঙ্গে জড়িত না হয়, তারা যেন মাঠে আসে। তরুণ মেধাবীদের সুযোগ দিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সত্যিকার অর্থে সমৃদ্ধ ও আন্তরিক বাংলাদেশ বিনির্মাণ করতে চান বলেও জানান বিএনপি মহাসচিব। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। এদিকে জুলাই আন্দোলনে অংশীদার রাজনৈতিক দলগুলোকে বিভেদ ভুলে ঐক্য গড়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। অত্যাবশ্যকীয় সংস্কার শেষে শিগগিরই নির্বাচনের দাবিও জানান তিনি। শুক্রবার দুপুরে গাজীপুরের ভবানীপুরে মুক্তিযোদ্ধা কলেজ মাঠে জেলা জামায়াতের কর্মী সম্মেলনে তিনি এসব কথা বলেন। জামায়াত সেক্রেটারি বলেন, যারা সংস্কারের সহযোগিতা না করে নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা সুষ্ঠু নির্বাচনের পরাজয়ের ভয় করছেন, অথবা তারা জাল ভোটের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। তিনি বলেন, জামায়াত ইসলাম ভোট চুরিতে বিশ্বাসী না, তাদের দলে এসব করার মতো কেউ নেই। একটা ফ্রি ফেয়ার ইলেকশনের মধ্য দিয়ে আমরা এই নতুন বাংলাদেশ করতে চাই। আমরা একটা গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যতটুকু সংস্কার প্রয়োজন, সেই সংস্কারটুকু করে আমরা নির্বাচনে যাই। প্রয়োজনীয় সংস্কার সেরে একটা অবাধ নির্বাচনের পরিবেশ তৈরিতে আমরা অন্তর্বর্তীকালীন সরকারকে সাহায্য করি। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে জুলাই গণ অভ্যুত্থানে শহীদ আরও 6 বেওয়ারিশ মরদেহের সন্ধান পেয়েছে জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেল। শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সামনে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান তারা। বলেন, শাহবাগ থানা থেকে পাওয়া তথ্য বলছে এখনো ঢাকা মেডিকেলের হিমঘরে আছে 6 আন্দোলনকারীর মরদেহ, যা নিশ্চিত করেছে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর। ময়নাতদন্তে এদের মধ্যে 5 জন আঘাতে মৃত্যু হয়েছে বলে উল্লেখ করা হয়। এ সময় কারো পরিবারের সদস্য মিসিং থাকলে 01621324187 নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন জুলাই গণ অভ্যুত্থান বিষয়ক বিশেষ সেলের নেতারা। শাহবাগ থানা নিশ্চিত করেছে যে লাশগুলোর ময়নাতদন্ত করা হয়েছে। 5 জনের, এখানে যে 6টার মধ্যে 5 জনের ময়নাতদন্তের রিপোর্টে মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে আঘাতজনিত কারণে মৃত্যু, আর একজনের যে এনামুল, তার মৃত্যুর কারণ হিসেবে লেখা হয়েছে ডিজিজ, উপর থেকে নিচে পড়ে মৃত্যু। আর মৃতদেহগুলোর ডিএনএ সংগ্রহ করা হয়েছে বলে তারা জানিয়েছে এবং মৃতদেহের পরিহিত আলামত সংগ্রহ করা হয়েছে। এই মুহূর্তে সবগুলো লাশ ঢাকা মেডিকেল কলেজের ফরেনসিক হিমাগারে সংরক্ষিত আছে। শাহবাগ থানার পক্ষ থেকে বলা হয়েছে লাশগুলো বৈষম্য বিরোধী আন্দোলনের। ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তরুণ প্রজন্মকে আটকে রাখতে পারবে না বলে মন্তব্য করেছেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। শুক্রবার ভোলায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে জনসংযোগকালে তিনি এই মন্তব্য করেন। এর আগে তিনি আন্দোলনের শহীদদের পরিবারের খোঁজ খবর নেন। এদিন বরিশালেও জনসংযোগ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট।
জুলাই ঘোষণাপত্র নিয়ে জনসংযোগ করছে জাতীয় নাগরিক কমিটি ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। শুক্রবার বরিশালে 6 দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করা হয়। নগরীর নতুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শুরু হওয়া কর্মসূচিতে অংশ নেন নাগরিক কমিটির যুগ্ম সদস্য সচিব ডাক্তার মাহমুদা আলম মিতু। বলেন, জুলাই আন্দোলনে ছাত্র জনতার আত্মত্যাগের স্বীকৃতির জন্যই নেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি। সরকারের পক্ষ থেকে একটা ঘোষণাপত্র দরকার বা একটা সম্মতি দরকার, সমর্থন বা স্বীকৃতি দরকার। এই স্বীকৃতির জন্যই আমরা ঘোষণাপত্রের যে লিফলেট বিলি করার যে প্রোগ্রাম নিয়েছি, এটাই সরকার তো অলরেডি সম্মতি জানিয়েছে। এদিন ভোলায়ও জনসংযোগ করা হয়। অংশ নেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সার্জিস আলম। বলেন, ঐক্যবদ্ধ থাকলে কোনো অপশক্তি তরুণ প্রজন্মকে আটকে রাখতে পারবে না। বৈষম্যহীন আগামীর বাংলাদেশ গড়ার প্রত্যাশার কথাও জানান তিনি। আগামীর এই নতুন বাংলাদেশে আমরা যারা তরুণ প্রজন্ম রয়েছে, একটু কথা মনে রাখবেন, আমরা যদি ঐক্যবদ্ধ হতে পারি কোনো অপশক্তি আমাদেরকে আটকে রাখতে পারবে না। তাই আপনাদের প্রতি সংগ্রামী অনুরোধ, আগামীর এই বাংলাদেশে, আগামীর এই ভোলায় আপনারা আপনাদের জায়গা থেকে যে কোনো যৌক্তিক দাবিতে আপসী মনোভাব দিয়ে রাজপথে থাকবেন, যৌক্তিক উপায়ে সকল দাবি উপস্থাপন করবেন। আপনাদের যে কোনো যৌক্তিক দাবিতে আমরা আপনাদের সাথে থাকবো। সে পর্যন্ত আপনাদের সাথে আবার আমাদের দেখা হবে, হয় লড়াইয়ের সংগ্রামে অথবা রাজপথের বিষয়ে। ইনকিলাব জিন্দাবাদ। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ জসিম সহ অন্য শহীদের বাড়ি গিয়ে পরিবারের খোঁজ খবর নেন সার্জিস আলম। তার সঙ্গে ছিলেন কেন্দ্রীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন সহ ভোলার সমন্বয়করা। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি। তাবলিগের সাদপন্থীদের টঙ্গী ইজতেমা মাঠে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছে জুবায়েরের পন্থীরা। একই সঙ্গে কাকরাইল মসজিদেও তাদের ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন তারা। শুক্রবার বায়তুল মোকাররমে জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশে এই ঘোষণা দেন আলেম ওলামাপন্থীরা। সরকার কোনোভাবে সাদপন্থীদের সুযোগ দিলে বড় আন্দোলনের হুঁশিয়ারও দেয়া হয়। এ সময় টঙ্গীতে সাদপন্থীদের হামলায় জড়িতদের গ্রেফতারের দাবিও জানান তারা। বিস্তারিত হাসান মাহমুদের রিপোর্টে। 2017 সালে বিশ্ব ইজতেমায় মাওলানা সাদ কান্ধালভির একটি বক্তব্য ঘিরে শুরু হওয়া বিরোধে দুই ভাগে বিভক্ত হয় তাবলিগ জামাত। এরপর 2018 সালে দুই পক্ষের সংঘর্ষের পর দুই পর্বে দুই গ্রুপ ইজতেমা করে আসছে। তবে গেল বছর 18 ডিসেম্বর দুই পক্ষের সংঘর্ষে 4 জন নিহতের ঘটনায় এবার আরও বিভক্তি প্রকট হয়। শুক্রবার টঙ্গীতে হামলায় জড়িতদের বিচারের দাবিতে বায়তুল মোকাররমের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে তাবলিগ জামাতের অপর অংশটি। এ সময় আগামীতে সাদপন্থীদের টঙ্গী বিশ্ব ইজতেমা মাঠ ও কাকরাইল মসজিদে ঢুকতে না দেওয়ার ঘোষণা দিয়েছেন বক্তারা। এদেশে কাদিয়ানি কাজ করতেছে, এদেশে মাঝভান্ডারি কাজ করতেছে। আমরা তো তোমাদের বাধা দেই না, কিন্তু কাজ করবা কাদিয়ানি আর মাঝভান্ডারির মতো। কাকরাইল আর ইজতেমার ময়দানকে ব্যবহার করবা, আর একদিনের জন্য দেওয়া হবে না। আগামীতে সরকার সাদপন্থীদের কোন রকম সহযোগিতা করে ইজতেমা করার অনুমতি দিলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন বক্তারা। আমাদের দেশে মসজিদগুলো আমাদের হাতে। অতএব গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল হয়ে সকল মসজিদে শুধু একমাত্র ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে তাকবীর চলবে, আর কোন তাকবীর চলতে দেওয়া হবে না। পরে মিছিল নিয়ে বের হয় মাওলানা জুবায়ের পন্থীরা। মিছিলটি পল্টন, বিজয়নগর, কাকরাইল মোড় ঘুরে মালিবাগে গিয়ে শেষ হয়। হাসান মাহমুদ, দেশ টিভি, ঢাকা। ছুটির দিনে জমজমাট ছিল ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। গেল 9 দিনের তুলনায় আজ বেশি ভিড় হওয়ায় বিক্রিও ছিল আশানুরূপ। তবে টিকিট নিয়ে ভোগান্তিতে অসন্তোষ দেখা যায় ক্রেতা ও দর্শনার্থীর মাঝে। বিস্তারিত মোহাম্মদ আলাউদ্দিনের রিপোর্টে।
বছরের দ্বিতীয় শুক্রবারে ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা 29তম আসরের এবারের বাণিজ্য মেলায় প্রথম দিকে তেমন একটা সাড়া পাওয়া না গেলেও মেলার দ্বিতীয় শুক্রবার থেকেই ক্রেতা দর্শনার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে মেলা প্রাঙ্গণ। বিভিন্ন স্টল ঘুরে দেখার পাশাপাশি কেনাকাটা করছেন দর্শনার্থীরা। বেশি ভিড় লক্ষ্য করা গেছে গৃহস্থালী জিনিসপত্র, শীতের পোশাক, কাপড় ও খাবারের দোকানগুলোতে। ডিসকাউন্টগুলো পাচ্ছি, 15% দিচ্ছে, 10% দিচ্ছে, এগুলো পাচ্ছি, ঠিক দিচ্ছে। সব বাচ্চাদের সাথে নিয়ে আসছি, বোন সবাই আসছি, আর কেনাকাটাও করব কিছু। আমরা যারা ঢাকার বাসিন্দা আছি তারা আসলে আসা দরকার এই বাণিজ্য মেলার মধ্যে। একই সাথে ভিড় রয়েছে ইলেকট্রনিক্স ও আসবাবপত্রের স্টল প্যাভিলিয়নে। ক্রেতাদের আকর্ষণ বাড়াতে মিনিস্টার গ্রুপের প্যাভিলিয়নে দিচ্ছে কোটিপতির অফার। কেউ কেউ পণ্য পেয়ে হয়ে যাচ্ছেন লাখপতি। আমরা যে অফারগুলো দিচ্ছি বর্তমানে আমাদের কোটিপতি অফার চলছে। অলরেডি আমরা আমাদের 2 জন লাখপতি পেয়ে গিয়েছি, আজকেই একজন উইনার হয়েছেন এবং আমরা অ্যাকচুয়ালি আশা করছি যে আমাদের পরবর্তী লাখপতি বা কোটিপতি কে হবেন। যদি পেয়ে যেতাম তাহলে নিয়ে নিতাম, এমন প্ল্যান করে আসছিলাম আর কি, তো পেয়ে গেছি আর কি, আলহামদুলিল্লাহ। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই ভিড় বাড়লেও বেচাকেনা এখনও আশানুরূপ নয় বলছেন বিক্রেতারা। অন্যান্য দিনের তুলনায় আজকে একটু সেলটা একটু মোটামুটি আর কি। এদিকে মানুষের সমাগম বাড়লেও সবচেয়ে ভোগান্তিতে পড়ে মেলায় প্রবেশের টিকিট নিয়ে। সার্ভারের সমস্যা থাকায় অনলাইনে টিকিট কাটতে না পেরে তৈরি হয় দীর্ঘ লাইন। তবে টিকিট বিক্রেতারা বলছে মানুষ অনলাইনে টিকিট কাটতে না পারায় ভোগান্তি বেড়েছে। ওখানে সুশৃঙ্খলভাবে টিকিট কাটা যেন একটা লাইন আপ করা হয়। মাসব্যাপী এ মেলা সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত চলবে, আর সাপ্তাহিক ছুটির দিনগুলোতে চলবে রাত 10টা পর্যন্ত। মোহাম্মদ আলাউদ্দিন, দেশ টিভি, ঢাকা। গোপালগঞ্জে বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 15 জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভাঙচুর করা হয়। শুক্রবার দুপুরে মুকসুদপুর পৌরসভার কাঠপট্টি এলাকায় নববর্ষের শুভেচ্ছা ক্যালেন্ডার বিলি করছিল কেন্দ্রীয় বিএনপির সহ আইন বিষয়ক সম্পাদক জয়নুল আবেদিন মেজবায়ের সমর্থক জিম মোল্লা। সেই ক্যালেন্ডার ছিঁড়ে ফেলেন ফরিদপুর বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিমের সমর্থক জয়নাল। এক পর্যায়ে জিমও সেলিমুজ্জামানের পোস্টারও ছিঁড়ে ফেলেন। সন্ধ্যায় সেলিমুজ্জামানের সমর্থকরা জিমের ডায়াগনস্টিক সেন্টারে ভাঙচুর চালায় এবং তার বাবা হাবিব মোল্লাকে মারধর করেন। এ নিয়ে শুরু হয় ধাওয়া পাল্টা ধাওয়া ও ইট পাটকেল নিক্ষেপ। ভাঙচুর চালানো হয় 3টি ডায়াগনস্টিক সেন্টার সহ 10টি ব্যবসা প্রতিষ্ঠানে। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পুলিশের হস্তক্ষেপে রাত 9টার দিকে পরিস্থিতি স্বাভাবিক হয়। ধানের ভরা মৌসুমে বাজারে বেড়েছে চালের দাম। বৃদ্ধির তালিকায় রয়েছে নাজিরশাইল ও মিনিকেট। এদিকে চাল আমদানিতে শুল্ক প্রত্যাহার করলেও সাময়িক মজুতদারিকে দায়ী করেছেন বাণিজ্য উপদেষ্টা। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধিতে অস্বস্তিতে নিম্ন আয়ের মানুষ। অন্যদিকে যথেষ্ট সরবরাহ থাকায় কম দামেই মিলছে শীতকালীন শাকসবজি। সপ্তাহের বাজার পরিস্থিতি জানাচ্ছেন আলিমুজ্জামান সাফওয়ান। দেশ জুড়ে চলছে আমনের ভরা মৌসুম। বাজারে রয়েছে যথেষ্ট চালের যোগান, তবে দাম কমার পরিবর্তে অযৌক্তিকভাবে বাড়ছে আতপ, নাজিরশাইল ও মিনিকেটের দাম। প্রতি সপ্তাহে চালের দাম বৃদ্ধিতে ক্ষুব্ধ কারণ বাজারের ব্যবসায়ীরা বলছেন মজুত করে কারসাজি করছেন রাইস মিলের মালিকেরা। দেশে পর্যাপ্ত পরিমাণ ধান চাল আছে, কেন চালের দাম বাড়বে? বাড়ার কোনো প্রশ্ন উঠে না। এটা সরকার যদি ভালো মতন ক্ষতি দেখে, যেখানে বড় বড় মেল চাতাল আছে, যেখানে বড় বড় কোম্পানি আছে ওইখানে যাক। আমরা সত্যি বলতে কাস্টমারদের কাছে যখন দাম বলি তারা বলতেছে আপনি তারা কনফিউজ। আপনারা কি বলতেছেন 74 টাকা, 76 টাকা, 75 টাকা করে যে অরিজিনাল 1 নম্বরটা, আর এখন বলেন কি আপনারা 80 টাকা। চালের অস্বাভাবিক এই দাম বৃদ্ধিতে অস্বস্তিতে রয়েছে ক্রেতারা। গত মাসে নিচে 1 রেট, এখন এবার আইসা দেখতেছি যে আপনার বস্তা প্রতি 400 টাকা 500 টাকা বেড়ে গেছে। যত সব সমস্যা তো আমাদের, যত ওনাদের তো কোনো সমস্যা নাই। 20 দিন আগে চাল কিনছি, 1 বস্তা চাল কিনছি তখন মনে হয় 3400 টাকা কিনছে, আর এখন হচ্ছে 1 বস্তা চাল 60,000 টাকা। 1 বস্তা চাউল বাড়ছে 600 টাকা। এদিকে অনেকটাই কমেছে শীতকালীন শাকসবজির দাম। 15-20 টাকা কেজিতে মিলছে বেশিরভাগ সবজি। এতে বাজার করে স্বস্তি প্রকাশ করেছেন ক্রেতারা। ব্যবসায়ীরা বলছেন সামনের দিনে আরো কমে আসতে পারে দাম। ফুলকপি 10 টাকা 20 টাকা পিস, তারপরে সিম 30 থেকে 45 টাকার ভিতরে পাইতেছে, টমেটো 50-60 টাকার ভিতরে আইসা পড়ছে। আলু, নতুন আলু যেগুলো শীতের সবজি, টমেটো আলু বিশেষ করে এগুলা ভরপুর আসতেছে, আরো আসবে, আরো দাম কমবে। বাজারে সব পণ্য আমদানি আছে থাকার কারণে আপনার সবজির দামটা বর্তমানে কিন্তু কম। তবে চাল, ডাল, তেল সহ নিত্য পণ্যের দাম কমাতে অন্তর্বর্তী সরকারের হস্তক্ষেপ চান সাধারণ মানুষ। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। পৌষের শেষে সারা দেশেই জেঁকে বসেছে শীত।
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় 7.3 ডিগ্রি সেলসিয়াস। হিমেল হাওয়ায় শীতের তীব্রতা বেড়েছে চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ ও জয়পুরহাটে। অনেকটাই বিপর্যস্ত জনজীবন। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে নুসরাত শোভার রিপোর্ট। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে শীতের দাপট বরাবরই বেশি। শুক্রবার সকাল 9টায় তেঁতুলিয়ায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা 7.3 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়। বাতাসের গতিবেগ ঘন্টায় 8 থেকে 9 কিলোমিটার। হাড় কাঁপানো শীতে বিপর্যস্ত জনজীবন। খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউ। গরম কাপড়ে জড়সড় হয়ে কাজে আসলেও যাত্রী পাচ্ছেন না চালকরা। এতটা শীত পড়ছে যে আমরা ওইখান থেকে আসতে পারতেছি না বা গাড়ি চালানো যাচ্ছে না। শীতের কারণে সকালবেলা যাত্রী নেই, ভাড়া পুরা হয় না। আগে 500 টাকা ভাড়া আমাদের, এখন 200 টাকাও ভাড়া হয় না। পঞ্চগড়ে যে এত শীত, বাইক চালাবার কোনো অবস্থানই নেই। চাঁপাইনবাবগঞ্জে বইছে হিমেল হাওয়া। আগুন জ্বালিয়ে কনকনে ঠান্ডায় উষ্ণতা পেতে জড়ো হতে দেখা গেছে অনেককে। সকাল থেকেই জমজমাট ভাপা পিঠার দোকানও। এদিকে জয়পুরহাটেও বেড়েছে শীতের প্রকোপ। তীব্র শীত উপেক্ষা করেও জীবিকার তাগিদে সকাল থেকেই মাঠে কাজ করছেন কৃষকরা। 2-4টা সিরাধুরা কাপড় পিন্দা আসে আলু তুলছি, আর এই তো ঠান্ডা, কম্বল নাই, কাপড় নাই, কিচ্ছু নাই। গরিব মানুষ আমরা কি করবো? ভোর থেকে শীতের মধ্যে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে। একই চিত্র নওগাঁতে। সূর্য উঠলেও কমেনি ঠান্ডা। কষ্টে পড়েছেন শ্রমজীবীরা। রোদ যতবার তাও ঠান্ডা, হাত পা হেভি ঠান্ডা লাগে। মোটামুটি বাতাসের কারণে শীত বেশি পড়ছে। প্রচন্ড শীত আমাদের এখানে, এখানে শীতের কারণে ভাড়া পুরা খুব কম হচ্ছে, ভাড়া পুরা হচ্ছে না। শীত নিবারণে সবাইকে সামর্থ্য অনুযায়ী অসহায় দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান সংশ্লিষ্টদের। নুসরাত শোভা, নিউজ ডেস্ক, দেশ টিভি।